সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিও টপিক হচ্ছে, আজ আমরা তোমাদের ফিফথ সেমিস্টারে CC11 পোস্ট কলোনিয়াল লিটারেচার্স এই পেপারের আজ আমরা পোয়েট্রি থেকে কিছু শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের জন্য, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য, সেগুলো একটা পিডিএফে আমি সংগ্রহ করেছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পাবলো নেরুদা টু নাইট আই ক্যান রাইট থেকে। First question: why does the poet think that he can write the saddest lines in Tonight I Can Write the Saddest Line? So এখানে কবি পাবলো নেরুদা তার টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স এই কবিতায় তিনি দ্য স্যাডেস্ট লাইন্স লিখতে পারার মধ্য দিয়ে তিনি কী বোঝাতে চাচ্ছেন, অর্থাৎ কেন তিনি মনে করছেন যে তিনি স্যাডেস্ট লাইন লিখতে পারবেন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এবং তারপরে রয়েছে এক্সপ্লেইন দ্য লাইন, লাভ ইজ সো শর্ট ফর গেটিং সো লং ইন ইউর ওয়ার্ডস। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, 2022-এও পড়েছে আর উপরেরটা 2023-এ পড়েছিল। তো এগুলো তোমরা মোটামুটি করে রাখো, আর যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানিও। এবং তারপর রয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক নেরুদা কনস্ট্যান্টলি রিপিটস দ্য ওয়ার্ড টু নাইট, হোয়াট ইজ হি ট্রাইং টু ইমপ্লাই অ্যাবাউট হিজ স্টেট অফ মাইন্ড থ্রু দিস। সো পাবলো নেরুদা যে বারবার টু নাইট এই ওয়ার্ডটা যে বারবার রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি, তো কেন তিনি রিপিট করছেন, এটা তোমার কি মনে হয়? ওকে, অ্যান্ড যে তিনি এই ওয়ার্ডটার রিপিটেশনের মধ্য দিয়ে তিনি তার যে তিনি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছেন এবং তারপরে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, ঠিক আছে? তো এইভাবে তিনি অ্যাকচুয়ালি কি ইমপ্লাই করতে চাচ্ছেন, ওকে, সেটা আমাদের এখানে বলতে হবে। তারপর আই নো লঙ্গার লাভ হার বাট হাউ আই লাভড হার, হোয়াট ডাজ দ্য টেন সুইচিং মিনস, এটা। তারপর হু রোড 20 লাভ পোয়েমস, পাবলো নেরুদা রোড 20 লাভ পোয়েমস, অ্যান্ড হোয়াট ইজ দ্য পোয়েটস ন্যাশনালিটি। এটা খুব ইম্পর্টেন্ট যে পোয়েটস ন্যাশনালিটি ইজ চিলিয়ান পোয়েট পাবলো নেরুদা। এবং নেক্সট হচ্ছে ডিসক্রাইব দ্য নাইট ইন টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন। সো ইন টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্সে পাবলো নেরুদা তিনি যে নাইটের কথা বলছেন, সেই নাইট সম্পর্কে বলতে হবে, দ্য নাইট ইজ স্যাটার্ড অ্যান্ড দ্য ব্লু স্টার সিভার ইন দ্য ডিস্টেন্স। সো এখান থেকে পাবলো নেরুদা টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স থেকে এই 2 মার্কসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে রয়েছে দ্য ওয়েস্ট পেন ওয়াচ। So the first question is that briefly comment on the symbol of an eagle's iris in Neruda's poem The West Pen was. So এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে why does the poet call the vineyards violent dangerous in the West Pen watch? যে ভাইনিয়ার্সকে কেন এখানে কবি ভায়োলেন্ট এবং ডেঞ্জারাস বলে মনে করছেন, ওকে, দ্য ওয়েস্ট পেন ওয়াজ এ। নেক্সট, why does the poet call Spain প্রোলেটারিয়ান ইন দ্য ওয়ে স্পেন ওয়াজ। সো এখানে কবি কেন হচ্ছেন স্পেনকে একটা প্রোলেটারিয়ান হিসাবে সিগনিফাই করছেন। সো দ্য ওয়ে স্পেন ওয়াজ থেকে তেমন বেশি ইম্পর্টেন্ট নেই, কিন্তু টুনাইট আই ক্যান রাইটটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই ইয়ারের জন্য। সো ওখান থেকে একটু ভালোভাবে করে রেখো। তারপর ডেরেক ওয়ালকটের আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, বিকজ আগের ইয়ারে 2023-এ তেমনভাবে এখান থেকে কোয়েশ্চেন আসেনি। সো ফার্স্ট অফ অল এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ টয়নি পেট মিন ইন ওয়ালকটস ফার ক্রাই ফ্রম আফ্রিকা। সো ওয়ালকটসের ফার ক্রাই ফ্রম আফ্রিকাতে টয়নি পেট বলতে এই ফ্রেজটার মধ্যে তিনি কী মানে বোঝাতে চাচ্ছেন ওয়ালকট, সেটা আমাদেরকে বলতে হবে। নেক্সট, হোয়াই ডাজ দ্য স্পিকার ইন আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা ফিল ডিভাইডেড টু দ্য ভেন। সো আ ফার ক্রাই ফ্রম আফ্রিকাতে আমরা দেখেছিলাম কীভাবে ডেরেক ওয়ালকট তিনি তার যে আইডেন্টিটি ক্রাইসিসে তিনি ভুগছেন এবং কিভাবে ডুয়েল আইডেন্টিটি তিনি ফিল করছেন সেগুলো সম্পর্কে, বা মিক্সড হেরিটেজ সম্পর্কে, সেগুলো কিভাবে তিনি ফুটিয়ে তুলছেন ফার ক্রাই ফ্রম আফ্রিকাতে, সেটা আমাদের বলতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আই হু অ্যাম পয়জন উইথ দ্য ব্লাড অফ বোথ। সো এখানে হু ইজ দ্য স্পিকার হিয়ার? Obviously the writer Derek Walcott himself. What does the speaker mean by blood of both? তো ব্লাড অফ বোথের মধ্য দিয়ে তিনি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি বোথ বলতে এখানে তিনি একদিকে কলোনাইজারদেরও সাপোর্ট করছেন, আবার অন্যদিকে তিনি নেটিভ পিপলদেরও সাপোর্ট করছেন। সো এই জন্যই তিনি দ্য ব্লাড অফ বোথ এই ফ্রেজটা তিনি ফুটিয়ে তুলছেন। নেক্সট, হাউ ডাজ দ্য মাওমো আপরাইজিং অফ কেনিয়া লিঙ্ক আপ উইথ আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। সো কেনিয়ার যে মাওমো আপরাইজিং, সেটার সাথে আ ফার ক্রাই ফ্রম আফ্রিকার যে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম হিসেবে আমরা যদি এটাকে কনসিডার করি কবিতাটিকে, তাহলে সেটা কতটা প্রযোজ্য সেটা আমাদের দেখতে হবে। নেক্সট কিছু লাইন রয়েছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ দ্যাট টু দ্য হোয়াইট চাইল্ড হ্যাকড ইন বেড। যে
মাও আপরাইজিং হওয়ার সময় মাও রেবেলিয়ানরা তারা কিভাবে একটা 6 ইয়ার ওল্ড বয় মাইকেল রাককে হত্যা করেছে জানুয়ারি 1953-তে। সেটা খুবই প্যাথেটিক একটা মুভমেন্ট, যেই মুভমেন্টটা ডেরেক ওয়ালকটকে খুব বেদনাহত করেছিল। সে এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এক্সপ্লেন স্ট্যাটিস্টিক জাস্টিফাই অ্যান্ড স্কলার সিজ দ্য স্যালিয়েন্টস অফ কলোনিয়াল পলিসি। সো এই যে স্ট্যাটিস্টিক্স জাস্টিফাই এবং স্কলার্সটাও কলোনিয়ালিজমের যে কনসেপ্টগুলো রয়েছে বা ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলোকে কীভাবে তারা ধামাচাপা দিয়ে দিচ্ছে এবং বারবার কারাপশান ফুটে চলে আসছে, মরাল ডিকে আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো দেখতে হবে। লাইনটার মধ্যে দিয়ে তিনি কিন্তু ডেরেক ওয়ালকট এই কথাটি ফুটিয়ে তুলছেন। নেক্সট এক্সপ্লেন দ্য ভায়োলেন্স অফ বিস্ট অন বিস্ট ইজ রিড। সো এখানে বিস্ট উভয় দলকে বোঝানো হচ্ছে, একদিকে কলোনাইজারদের বলা হচ্ছে, আবার অন্যদিকে নেটিভ পিপলদের বলা হচ্ছে। এবং তারপর ডেলিরিয়াস অ্যাজ দোজ ওরিড বিস্ট হু আর কল্ড দ্য ওরিড বিস্ট, why are they called delirious? ওকে, সো ফার ক্রাই ফ্রম আফ্রিকাতে এই কিছু কোশ্চেনগুলো রয়েছে যেগুলো ভালোভাবে তোমরা করে রেখো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানাতে পারো। নেক্সট ডেরেক ওয়ালকটের নেমস থেকে প্রতি বছর অতটা তেমন কোনো কোয়েশ্চেন আসে না, তাও একটা কোয়েশ্চেন এসেছিলো, সেটা হচ্ছে হোয়াই ডাজ ওয়ালকট ইউজ দ্য এক্সপ্রেশন ড্যাম লিটল আরবস ইন হিজ পোয়েম নেমসে। এই যে ড্যাম লিটল আরবস এই এক্সপ্রেশনটার মধ্যে দিয়ে তিনি কী মানে বোঝাতে চাচ্ছেন, বা অ্যাকচুয়ালি এটার মধ্যে তিনি অ্যাকচুয়ালি কেন এটা ব্যবহার করছেন। ওকে, তারপর মামাং দ্য স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াই ডাজ দ্য স্পিকার সে দ্য রিভার হ্যাজ আ সোল ইন মামাং দাইস পোয়েম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। সো মামাং দাই এর স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার আমরা কবিতায় দেখেছিলাম যে কীভাবে তিনি রিভারকে যে রিভারের একটা আত্মা রয়েছে, রিভারও আমাদের মানুষের বিভিন্ন ফিলিংস, বিভিন্ন মেমোরি, সেগুলো কীভাবে বহন করে নিয়ে যাচ্ছে। সো সেগুলো আমাদের এখানে বলতে হবে। নেক্সট হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট সে লাইফ অ্যান্ড ডেথ অনলি দ্য রিচুয়ালস আর পারমানেন্ট ইন স্মল টাউনস অ্যাট দ্য রিভার। সো ইন স্মল টাউনস অ্যান্ড দ্য রিভারে এই যে লাইফ এবং ডেথের একটা যে সাইক্লিক্যাল প্রসেস আমরা বারবার দেখতে পাচ্ছি, সেটা আমাদেরকে এখানে বলতে হবে। এবং এই যে প্রসেসটা চলছে কারণ লাইফ এবং ডেথ পারমানেন্ট নয়। আজ লাইফ নতুন জন্ম হয়েছে, কিছুদিন পর আবার তার ডেথ হবে, তো এটা ইমপারমানেন্ট। ওকে, কিন্তু রিচুয়ালস যে আমরাগুলো দেখতে পাবো সেখানে এই স্মল টাউনস এবং রিভার যেগুলো আমরা দেখেছিলাম রিচুয়ালসগুলো, সেই রিচুয়ালসগুলো কিন্তু পারমানেন্ট। ওকে, তারপরে হচ্ছে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন্স ইন স্মল টাউনস বাই দ্য রিভার উই অল ওয়ান্ট টু টক উইথ উই অল ওয়ান্ট টু ওয়াক উইথ দ্য গডস ইন মামাং দাস পোয়েম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। সো মামাং দাস স্মল টাউনস এবং রিভারে এই যে লাইনটা যেটা তিনি বলছেন যে এই স্মল টাউনে বাই দ্য রিভার উই অল ওয়ান্ট, আমরা সবাই চাই টু ওয়াক উইথ দ্য গডস, এবং আমরা ভগবানদের সাথে হাঁটতে চাই। সো এটার মধ্যে দিয়ে তিনি কী মানে বোঝাতে চাচ্ছেন। নেক্সট, হোয়াই ডু দ্য স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড দ্য পোয়েট অফ ডেথ ইন দ্য পোয়েম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। যে স্মল টাউনস অ্যান্ড দ্য রিভারে কীভাবে কবি বলছেন যে স্মল টাউনগুলো সবসময় কবিকে ডেথের কথা মনে করায় সবসময়। নেক্সট, হাউ ডাজ দ্য স্পিকার ইন মামাং দাস পোয়েম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার ক্যারেক্টারাইজ সামার, কীভাবে স্মল টাউনস এবং রিভারে কীভাবে হচ্ছে মামাং দাই এই কবিতাটার মধ্যে দিয়ে সামারকে ক্যারেক্টারাইজ করছে, খুব সুন্দরভাবে তিনি কিন্তু ফুটিয়ে তুলছেন, সেটা বলতে হবে। নেক্সট, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে হোয়াই আর দ্য ডেড প্লেসেস পয়েন্টিং ওয়েস্ট ইন মামাং দাইসেস পোয়েম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। যে স্মল টাউনস এবং রিভারে যে ডেডকে কীভাবে হচ্ছে ওয়েস্টের দিকে মাথা করে শুইয়ে দেওয়া হয়। সো এটার কী যুক্তি রয়েছে তাদের রিচুয়ালসের মতে, সেটা বলতে হবে যে যখন সূর্য পূর্ব দিকে উঠছে এবং পূর্ব দিককে ইস্টকে তারা দ্য হাউস অফ দ্য সান হিসেবে বলছে, তো সেই সাথে সূর্য যেমন উঠবে তেমনইভাবে যারা ডেড পিপল তারাও যেন পুনরায় রিভাইভ হয়ে ওঠে, তারাও যেন পুনরায় রিবার্থ পাবে। ওকে, নেক্সট, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ নেচার মেনশন ইন স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, এক্সপ্লেন দ্য ফ্রেজ স্যাড রিথ অফ টিউবরোজেস। সো স্মল টাউনস অ্যান্ড দ্য রিভারে কী কী ন্যাচারাল এলিমেন্টস তিনি ব্যবহার করছেন মামাং দাই, সেগুলো বলতে হবে। আর স্যাড রিথ অফ টিউবরোজেস এটাও বেশ ইম্পর্টেন্ট। নেক্সট, বিকজ এই লাইনটা একটু ইম্পর্টেন্ট যে বিকজ হি কুড নট স্পিক হি ব্রট এ গিফট অফ ফিস ফ্রম দ্য ল্যান্ড অফ রিভার। সো এটা হচ্ছে দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন থেকে আমাদের নেওয়া হচ্ছে, যে হচ্ছে হোয়াই ডিড হি ব্রিং আ গিফট অফ ফিস। যে আমরা সেখানে দেখেছিলাম দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, যে সেখানে একজন ইয়ং ম্যান যে কী করছে, যে হচ্ছে এক ব্যাগ ভর্তি হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে মাউন্টেনের কাছে প্রে করতে, ঠিক আছে, নিবেদন করতে। তো সেগুলো সম্পর্কে বলতে এবং কেন সে বই নিয়ে যাচ্ছে, সেটার পেছনে কী কারণ রয়েছে। ওকে,
সেটা বলতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ চান্স সিলেবল ইন দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন। সো ইন দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন চান্স সিলেবলের মধ্য দিয়ে মামাং দে কী বোঝাতে চাচ্ছেন। ওকে, তো এই কোশ্চেনগুলো আপাতত পোয়েট্রি থেকে তোমরা মোটামুটি করে রেখো। আর পরের ভিডিওতে আমরা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট এবং আমাদের যে স্টোরিজগুলো রয়েছে, শর্ট স্টোরিজগুলো রয়েছে, দ্য কালেক্টর অফ ট্রেজার্স, দ্য গার্ল হু ক্যান এবং রেবতী, ওখান থেকে আমরা করবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।